কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র সেরা শিরোপায় কিন্তু পৌঁছে গেছে। গত বছরও তারা দীনদয়াল উপাধ্যায় পুরস্কারে ভূষিত হয়েছে। সেই দক্ষিণবঙ্গের গণ্ডি ছাড়িয়ে উত্তরবঙ্গের কোচবিহারে চাষবাস কীরকম হয় তার কিছুটা তথ্য কৃষি বার্তার আজকের পর্বে তুলে ধরব। আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা কোচবিহারে হর্টিকালচার ক্রপ ঠিক কী ধরনের হয় বা ওখানকার এই সমস্ত ফসলের চাষ পদ্ধতি কী সেটা জানতে আমরা কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান পালন বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ম্যাডামকে আমাদের সঙ্গে পেয়ে গেছি। আমরা তার কাছ থেকে বেশ কিছু তথ্য জেনে নেব। একটু জানতে চাইবো যে দক্ষিণবঙ্গের খবর আমরা সাধারণত দেখিয়ে থাকি, তো দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের আবহাওয়াটা একটু হলেও আলাদা, তো সেখানে এই হর্টিকালচার ক্রপ কি কি করা সম্ভব বা কি কি হচ্ছে? হ্যাঁ, দক্ষিণবঙ্গের থেকে আমাদের উত্তরবঙ্গের আবহাওয়া সত্যিই অনেকটাই আলাদা, কারণ ওখানে আমাদের বৃষ্টিপাত প্রচুর আছে, সেই সঙ্গে প্রচুর আর্দ্রতা আছে, হিউমিডিটিটা প্রচুর আছে। তা সেই সঙ্গে আমাদের যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ বেশি, আমাদের সেখানে বছরের সবসময়ই কম বেশি 3000 মিলিমিটারের বেশি আমাদের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়ায়। এবং সেক্ষেত্রে কী হয়, আমরা যখন সবজি চাষ করি, সবজি চাষের একটা বিশাল সমস্যা হয় আগাছা। সেই আগাছা থেকে আমরা মুক্তি পেতে আমরা চাষিদেরকে সবসময় সাজেস্ট করি বেশিরভাগ ক্ষেত্রে পলি মালচিং বা স্ট্র মালচিংয়ে তাদের চাষবাস করতে, যাতে তাদের আগাছা যে নিড়ানি দিতে যে চাষিদের লেবার কস্টটা থাকে, অনেক সময় লেবারও পাওয়া যায় না, লেবাররা বেশিরভাগ সময় বাইরে চলে যায় বিভিন্ন রকম কাজে, সেক্ষেত্রে তারা যাতে মালচিং পদ্ধতিতে চাষবাস করে এবং আগাছার যে উপদ্রব থাকে সেটা তো ফসলের ক্ষতি অবশ্যই করে, সেই সঙ্গে যে লেবার কস্টের একটা এক্সট্রা হেডেক হয়ে যায়, সেটা কিন্তু পলি মালচিং বা স্ট্র মালচিংয়ে যে আমরা সবজি চাষ করি সেক্ষেত্রে কিন্তু অনেকটা মানে কস্ট অফ কাল্টিভেশন যেটা হয় ফসলে সেটা কিন্তু অনেকটা কমে যায়। এছাড়া আছে আমাদের নর্থ বেঙ্গলের মাটিতে আমাদের এখন বাগিচা ফসলের মধ্যে সুপারি খুব ভালো হয়। সুপারি ওখানকার একটা অন্যতম ফসল, কারণ প্রত্যেকের ঘরে ঘরে 4-5টা করে সুপারি গাছ থাকেই। তাছাড়া এখন অনেকে কি বলবো ওটাকে, অনেকে হচ্ছে বাণিজ্যিকভাবে কিন্তু সুপারির বাগান করে কিন্তু সুপারি চাষ করে কিন্তু প্রচুর লাভবান হচ্ছে। এছাড়া ওদিকে আরেকটা ভালো হর্টিকালচার ফসল একটা ভালো ডিমান্ড আছে লেবু, যেটা আমাদের এখানে পাতি লেবু আছে, ওখানে পাওয়া যায় কাগজি লেবু আর ইলাইচি লেবু। পাতি লেবু আছে অবশ্যই ওখানে ডিমান্ড, সেই সঙ্গে বেশি ডিমান্ডটা হচ্ছে কাগজি লেবু এবং ইলাইচি লেবু। সেটা হচ্ছে ওরা আসাম, তারপর নর্থ ইস্টার্ন যে রিজিয়নগুলো আছে ওরা কিন্তু ওখানে প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে। আর একটা হচ্ছে আমাদের ওখানে যেটা ভালো ফসল হয় সেটা হচ্ছে শীতকালীন কিউকাম্বার। ওটা যদি আমরা পলিমালচিংয়ে করি, পলিমালচিংয়ে করলে কিন্তু ওরা ওই ফসল যেটা উৎপাদন হয় সেই পুরো ফসলটা কিন্তু দিল্লি, নর্থ ইস্টার্ন স্টেটের ওদিকে পুরোটাই কিন্তু ওরা ওটাকে এক্সপোর্ট করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়। এবং এই পদ্ধতিটাকে আমরা আরও বেশি পরিমাণে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা চাষিদের রীতিমতো ডেমনস্ট্রেশনের মাধ্যমে, বিভিন্ন ট্রেনিং মাধ্যমে, বিভিন্ন এক্সপোজার ভিজিটের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন রকমভাবে উদ্বুদ্ধ করে থাকি। আচ্ছা, আমরা দিনে দিনে দেখতে পাচ্ছি যে গরমের মাত্রাটা বাড়তে চলেছে, তার মানে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তো সেক্ষেত্রে এই ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার যেটা, সেই কি বিশেষ কোনো পদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে? হ্যাঁ, সেটা তো যেহেতু আমাদের কোচবিহার কেভিকের আন্ডারে আমাদের ICAR, আটারি এবং ক্রীড়া হায়দ্রাবাদের মাধ্যমে একটা প্রজেক্ট চলে, সেটা হচ্ছে নিকরা প্রজেক্ট। এই নিকরা প্রজেক্টে আমাদের 3টে ভিলেজ আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে সিলেক্ট করা হয়েছে, সেটা হচ্ছে খাগড়িবাড়ি, শিঙিমারি আর ষাটশিঙিমারি। ওখানে এই যে বিভিন্ন রকম টেম্পারেচারটাকে কন্ট্রোল করার জন্য আমরা 4-5টা মতো শেডনেট, ইনিশিয়ালিভাবে শেডনেট স্ট্রাকচার তৈরি করেছি এবং সেখানে তারা ফসলগুলোকে কম তাপমাত্রায় যাতে তৈরি করা যায় সেগুলোকে হচ্ছে ওরা অফ সিজনে বিভিন্ন রকম ভেজিটেবলস, সেটা হচ্ছে কোরিয়েন্ডার, তারপর হচ্ছে টমেটো, এই ভেজিটেবলসগুলো কিন্তু তারা রীতিমতো চাষ করছে এবং তার জলের অপচয়টা যাতে কমাতে পারে, তা অবশ্যই সেক্ষেত্রে আমরা পলিমালচিংটাকে তো সবসময় আমরা ওদেরকে সাজেস্ট করে থাকি। এবং শীতকালে যাতে টেম্পারেচারটা মেনটেন করা হয় সেটাকে আমরা স্ট্র মালচিংয়ের মাধ্যমে চাষবাস করে থাকি। আরেকটা যেটা হচ্ছে, যেহেতু এই সময়ের বৃষ্টিপাতটা অনেকটা বেশি, সেক্ষেত্রে আমাদের ধানের একটা খুব ভালো জাত আছে স্বর্ণ সাবওয়ান। সেটা হচ্ছে মোটামুটি 15 দিন মতো যদি জলের তলাতেও থাকে সেই জাতটা, সেক্ষেত্রে কিন্তু চাষিরা সেই জাতটাকে কিন্তু রিকভার করতে পারে এবং পরবর্তীকালে ফলনের খুব একটা এফেক্ট হয় না। নর্মাল ফসলে ধানের জাতে যেরকম ফলন হয় সেরকম কিন্তু স্বর্ণ সাবওয়ানও কিন্তু ভালো ফলন দেয়। এরকম বিভিন্ন অনেক রকম টেকনোলজি আমাদের এগ্রিকালচার ক্রপেও, হর্টিকালচার ক্রপেও যেমন নেওয়া হয়, সেরকম অ্যানিমালের ক্ষেত্রেও কিছু নেওয়া হয়। আর হচ্ছে আমাদের আরেকটা যেটা হচ্ছে, আমরা ইন্টার ক্রপিংয়ের উপর খুব ওখানে জোর দিচ্ছি, যেগুলো হচ্ছে অ্যারিকেনাট বেসড ক্রপিং সিস্টেম আছে বা অ্যারিকেনাট অর্চার্ড যেগুলো আছে, সেগুলোতে চেষ্টা করছি আমরা বিভিন্ন রকম ইন্টার ক্রপিংয়ের মাধ্যমে যাতে চাষিরা একটা এক্সট্রা ইনকাম পায়।
মানে এমনি তো সুপারি গাছগুলো তো 2.5 থেকে 3 মিটার দূরে দূরে লাগানো হয়, বা সেই জায়গাটা কিন্তু চাষিরা অনেক সময় ফেলে রাখে। সেটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে বা ইউনিভার্সিটির মাধ্যমে আমরা চেষ্টা করি চাষিদেরকে ওখানে বলি কিছু ইন্টারক্রপ ফসল করলে যাতে তারা বছরের বাকি সময়গুলো যাতে তারা কিছুটা ওখান থেকে ইনকাম করতে পারেন। আর আমরা কারণ এটাকে জোর দিচ্ছি, কারণ হচ্ছে এমন একটা সিচুয়েশন আসছে যে পরবর্তীকালে আমাদের ল্যান্ডের একটা বিশাল সমস্যা হয়ে যাবে, যে ফসল চাষ করার ল্যান্ড থাকবে না। সেক্ষেত্রে আমাদের মাল্টি ক্রপিং এর উপর একটা জোর দিতে হবে, সেটা অ্যারিকেনাট বেসড বা যে কোনো অর্চার্ড বেসড যেগুলো জায়গা আছে সেগুলো যাতে তারা সমানভাবে ইউটিলাইজ করতে পারে, বিভিন্ন সবজি চাষ করে, বিভিন্ন মশলা জাতীয় ফসল চাষ করে বা বিভিন্ন ফ্রুট ক্রপ লাগিয়ে, সেগুলোকে কিন্তু আমরা রীতিমতো তাদেরকে উদ্বুদ্ধ করে থাকি। আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস যেটা জানতে চাইবো যে কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র অনেক পুরস্কার পেয়েছে আর কি, তো সেক্ষেত্রে এই সমস্ত নতুন মডার্ন টেকনোলজির প্রতি কৃষকদের আগ্রহ কতটা দেখতে পান, বা তারা ওখানকার বেকার যুবক যুবতীদের এই কৃষিকাজের প্রতি কতটা আগ্রহ দেখতে পান? হ্যাঁ, তারা তো সবসময়ই আমাদের কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে যোগাযোগ রেখে চলেছে। যে কোনো রকম আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট যে ট্রেনিংগুলো হয়, বিশেষ করে যারা বেকার যুবক যুবতী আছে তাদের নার্সারি ট্রেনিং দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তারা যাতে বাড়িতে ছোটোখাটো নার্সারি তৈরি করতে পারেন। এছাড়া হচ্ছে আরও ছাগল প্রশিক্ষণ আছে, তারপরে হচ্ছে পিগারি প্রশিক্ষণ আছে, এরকম বিভিন্ন রকম প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করা। এছাড়া আরেকটা ভালো দিক আছে, আমাদের ওখানে বি কিপিং এর একটা বিরাট স্কোপ আছে, সেটার মাধ্যমে কিন্তু যে আমাদের বেকার যুবক যুবতী আছে তাদেরকে কিন্তু বিভিন্ন রকম কাজের সুযোগ সুবিধা করে দেওয়া হয়। ওখানকার কৃষকরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যুক্ত সময় হচ্ছে বিভিন্ন রকম আমাদের পোর্টাল আছে, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের অ্যাপ আছে। তারপর তো আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে রেগুলার বেসিসে 200-250 এরকম ফার্মার্স আমাদের রেগুলার বেসিসে আমাদের ফার্মার্স কৃষি বিজ্ঞান কেন্দ্রে এসে আমাদের সাথে যোগাযোগ করে, এবং তাদের যত রকমের অসুবিধা হয় আমরা চেষ্টা করি এক ছাদের তলায় নিয়ে তাদেরকে সে সমস্যার সমাধানগুলো করে দিতে। আপনারা শুনে নিলেন, কৃষকের পাশাপাশি কোচবিহারের প্রচুর বেকার যুবক যুবতীদের সাফল্যের দিশা দেখিয়েছে কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র। তাই আপনারাও যারা নতুন কিছু শুরু করবেন বলে ভাবছেন বা কৃষিকাজে নতুন কোনো প্রযুক্তির ব্যবহার করবেন বলে ভাবছেন, তারা কিন্তু অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে চাষ করলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।